চিত্রেশ্বর মন্দির লিখবেন। আচ্ছা আমার কি সৌভাগ্য, হুম, চিত্রেশ্বর আমি দেখে এসেছি। আচ্ছা চিত্রেশ্বরের অবস্থানটা এইরকম ত্রিবেণী সঙ্গমের ভূমিকায়, সুবর্ণরেখা নদীর তীরে। আচ্ছা নদীর দক্ষিণটা হচ্ছে উড়িষ্যা, হুম হুম ওই জায়গাটায়। হুম 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 হুম। আর একটু এগিয়ে এলে গোপীবল্লভপুর, গোপীবল্লভ। আমাদের মধুবাবুর বাড়ি হুম, যেখানে। হুম, আর উত্তরে খানিকটা হচ্ছে বিহার বা ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড। অংশটা, হ্যাঁ। আর তার ঠিক পূর্ব দিকটা হচ্ছে পশ্চিমবাংলা। হুম, এই ত্রিবেণী সঙ্গমেই হচ্ছে চিত্রেশ্বরের মন্দির। হুম, আমি তাকে বর্ণনা দিলাম। হুম, ওই মন্দিরের দুখানা দরজা, একটাই ব্রাহ্মণপুরের হিন্দু কি বলে বেঙ্গলের ঢোকে, হুম। আর একটাতে ঝাড়খণ্ডের পুরোহিত ঢোকে। বলছে আচ্ছা। আপনি গিয়েছেন? মানে ওখানে কি তাহলে তিনটে পুরোহিত? ওই দুটো পুরোহিত, দুটো পুরোহিত, উড়িষ্যার আচ্ছা। কেউ নেই। ও উড়িষ্যার কেউ নেই। না, আচ্ছা। কারণ ওইখানে ভূমিটা হচ্ছে এমন মজা হয়েছে। হুম, হুম, আমি তো জরিপ বিভাগে চাকরি করা লোক, হুম, হুম। আপনারা শিক্ষক মশাই, আপনি জানেন না জানি না, আপনি যে বাড়িতে বাস করে আছেন বা আবার দেশের যে বাড়ি, সেই জমিরও একটা সূক্ষ্ম কল্পিত রেখা আছে। হ্যাঁ, কোথাও পাঁচিল আছে, কোথাও বেড়া দেওয়া আছে। দাঁড়া, দাঁড়া। ওই মন্দিরে উড়িষ্যা এবং বেঙ্গলের যে সীমা রেখাটা, হুম, হুম, সেইটার উপরে না যে রাজার আমল তো তখন কত ভাগাভাগি ছিল, হুম। মন্দির গড়ে দিয়েছে। হুম। মন্দিরের পরে ভাগ হওয়ার পরে দেখা যাচ্ছে, ম্যাপ ফেলে দেখা যাচ্ছে মন্দিরটা খারাপ, মন্দিরের অভ্যন্তরে গর্ভগৃহের ভিতর দিয়েই কিছুটা অংশ আছে ঝাড়খণ্ডের ভূমি, বাকি আছে বেঙ্গলের ভূমি। ঝাড়খণ্ড আর বেঙ্গল, উড়িষ্যার তাহলে কিছু না, উড়িষ্যা নদীর তো উল্টো পাশ, পাশটায় পড়ে যাচ্ছে। নদীর দক্ষিণে পড়ে যাচ্ছে। আচ্ছা। এই মন্দিরটা নদীর উত্তরে। হ্যাঁ, আচ্ছা, ওইখানে নদীর বাঁক আছে কিছুটা, মানে 50-50 আর কি। 50-50 উড়িষ্যা মানে বাংলা এবং ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের, হ্যাঁ, হ্যাঁ। উড়িষ্যার কোনো সম্পর্ক নেই। উড়িষ্যার সঙ্গে তো। তবে নদীটা ওখানে সর্পিল গতি, একদম সাপের মতো এরকম আঁকা বাঁকা। আচ্ছা, হ্যাঁ। কখনো উত্তরমুখী হয়ে গেছে, কখনো দক্ষিণমুখী হয়েছে, বাঁকনি আবার উত্তরমুখী, এরকম আছে। চিত্তেশ্বর গিয়েছিলাম কারণ ওখানে একটা বিখ্যাত মেলা হয়, বালিজাত মেলা। আচ্ছা। নামটা হবে বালিজাত। আচ্ছা। এরকম কোনো মেলার কোথাও নেই। এটা সুবর্ণরেখা ধরে ধরে যদি আপনার খোঁজ করেন, পড়াশুনো করেন, অনুসন্ধান করেন, দাঁতন থানাতেও বালিজাত নামে আরও মেলা আছে, ছোট ছোট মেলা আছে। আচ্ছা। সুবর্ণরেখার তীরে বালিজাত মেলা। বেঙ্গলে যে, আমি ঝাড়খণ্ডের কথা জানি না, বেঙ্গলে যতগুলো মেলা আছে, বৃহত্তম মেলাটা হচ্ছে এবং নাম করে মেলাটা হচ্ছে চিত্তেশ্বরে আছে। গ্রামটার নাম করবনিয়া। করবনিয়া। আচ্ছা। মেলাটার খ্যাতি কেন? মেলাটার খ্যাতি লোকের কথায় শুনলে হাজার হাজার বছর। না, এইরকম নামকরণটার কারণটা কি? বালিজাত মেলা কেন? হ্যাঁ। আপনারা গড়বেতার যে বগড়ি অঞ্চল, সেই এলাকায় ভিগনগর, আরও কি এরকম দু একখানা গ্রাম আছে যেগুলোর সঙ্গে মহাভারতের পঞ্চপাণ্ডবের বনবাসকালের স্মৃতি বা ঘটনা যুক্ত হয়ে আছে। এটা হয়তো লোকবিশ্বাস, কিংবদন্তি, যাই হোক। ভিগনগর কেন বলা হয়? যে গ্রামে ভিক্ষা করতে যেতেন পাণ্ডবেরা, ওই এলাকায় যখন শিলাবতীর তীরে তারা কুটির গড়ে ছিলেন, বক রাক্ষসের সঙ্গে যুদ্ধ হয়েছিল, রাক্ষস নিধন করেছিলেন, ভিক্ষা করে আনতেন যে গ্রাম থেকে গিয়ে, সেই গ্রামটার নাম হয়ে গিয়েছিল পরে ভিগনগর। এইরকম কিছু কাহিনী যুক্ত আছে সুবর্ণরেখার তীরের গোপীবল্লভপুর এলাকার গ্রামের সঙ্গে। আচ্ছা। বলা হয় ওইখানেই যখন তারা বসবাস করছেন, তখন আমরা যে পিণ্ডদান করি মহালয়ায়, পিণ্ডদানের তিথি এসে গিয়েছিল। আচ্ছা। কুন্তী ছিলেন পঞ্চপাণ্ডবের সঙ্গে। কুন্তী একদিন খেদোক্তি করছিলেন যে, বাবা, এমনই দুর্ভাগ্য তোমাদের, এরকম পুণ্য তিথি পেরিয়ে যাচ্ছে, তোমরা পূর্বপুরুষের পিণ্ডদান করতে পারছো না। এমনই ঘটনা, রাজবাড়ির তাদের এত ক্রূরতা, দ্বন্দ্ব, বিদ্বেষ, এই অবস্থায় পড়ে গেছে। যুধিষ্ঠিরকে এটা খুব ব্যথিত করে। কদিন যখন খুব চিন্তিত, বলছে, না মা, এতটা অধম হতে পারবো না, তুমি কিছু একটা বিধান দাও, আমি পিণ্ডদান করবো। আচ্ছা। বলে, তাহলে করো, নদী আছে কাছে। যখন উদ্যোগ নিয়েছে, তখন যুধিষ্ঠির বললেন, মা, আমরা যে অন্নটা খাই, কোথা থেকে? ভিক্ষান্ন থেকে। ভিক্ষাটা কার থেকে নিচ্ছি? বিভিন্ন পরিবার থেকে। কার কি ধরনের তৈরি করা তণ্ডুল আমি তো জানি না, এইটা দেবো একে পিতৃপুরুষকে। তখন মা বললেন, দেখো বাবা, তোমরা খেয়াল করো, এইখানে দেখো নদীটা উত্তর বাহিনী। ভারতবর্ষের মানে মধ্য অঞ্চল পর্যন্ত সমস্ত নদী উত্তর দিক থেকে দক্ষিণ বাহিনী। এইখানে তুমি দেখো নদীর এই যে সুবর্ণরেখা নদীটা সর্পিল গতি এঁকে মেঁকে গেছে,
কিছুটা জায়গা উত্তর বাহিনী আছে, আচ্ছা এবং শাস্ত্রে নাকি উত্তর বাহিনী নদীকে উত্তর বাহিনী হলে ওই ভূমিটাকে খুব পবিত্র বলে জ্ঞান করা হয়। আচ্ছা এই আমাদের বাড়ির কাছেই পাথরা আছে, হুম 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 পাথরা থেকে 3-4 কিলোমিটার যে নদী ধরে আপনি এগিয়ে যান, বালিপোতা বলে একটা গ্রাম আছে, হুম সেইখানে একটা বিখ্যাত বিষ্ণু মন্দির ছিল, এখন ধ্বংস হয়ে গেছে, বিশাল জমিদার বাড়ি ছিল। সেই জমিদার ওইখানের জায়গাটা বেঁচেছিলেন এই কারণে, ওইখানে কাঁসাই নদী উত্তর বাহিনী। ও উত্তর বাহিনী নদীর দুই প্রান্ত খুবই পবিত্র ভূমি বলে হিন্দু শাস্ত্রে বিবেচনা করা, ফলে ওই জায়গাটাও পবিত্র। যুধিষ্ঠির বললেন, মা তাতে কি হলো? বলছে সুবর্ণরেখা নদীর মতো পবিত্র, মানে কি বলবো, কোনো রকমের কিছু মিশ্রিত নেই, এরকম আচ্ছা নির্মল নির্মল জিনিস তুমি কোথায় পাবে? নদীর বালি তুলেই পিতৃপুরুষকে তুমি যদি ভক্তিভরে উৎসর্গ করো, নিশ্চয়ই তারা গ্রহণ করবে, এবং তারা বুঝবেন তুমি কীরকম অবস্থানে দুর্বিপাকে পড়ে বাধ্য হচ্ছে এটা করতে। সেইখানে তারা বালি উৎসর্গ করে মানে পূর্বপুরুষে পিণ্ডি দিয়ে পিণ্ডদান করেছিলেন। সেই থেকে তারা তো আর ওখানে থেকে চলে গিয়েছেন। তারপর থেকে স্থানীয় মানুষরা ওই তিথিটাকে, ওই ঘটনাটাকে কেন্দ্র করে একটা মেলার আয়োজন করে। আচ্ছা বলা হয় যে ওই মেলাটা 1000 বছর ধরে চলে আসছে। আচ্ছা যে বছর আমি দেখতে যাই, আমার গোপীবল্লভপুরে গিয়ে থাকতে হয়েছিল, তখন ওই রাস্তাঘাট তৈরি হয়নি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা একজনকে মানে রঘুনাথ গোপীবল্লভপুর টাউন থেকে একজনকে বাইককে রাজি করিয়ে তার সঙ্গে আমি গিয়েছিলাম। আচ্ছা গিয়েছিলাম, কে নিয়ে গিয়েছিলাম আমাকে? কৃষ্ণ সৎপতি কবি ঝাড়গ্রামের। হ্যাঁ সে উৎসাহিত হলো কেন? যে ওই মন্দিরে যারা সেবাইত আমার ভগ্নিপতি তাদের একজন। আচ্ছা আচ্ছা, তিনি নিয়ে গেছিলেন, বলে দাদা আপনার আগে কথা হলো, যেতে হবে আপনাকে, অতি ভোরে বেরোতে হবে ঝাড়গ্রামে। আমি চলে যাবো এতে কি বলে গোপীবল্লভপুর ঘাটে রানটুয়া বলে একটা স্টপেজ আছে, আপনি গোপীবল্লভ থেকে বেরিয়ে ওখানে চলে আসুন। কারণটা কি? ভোরবেলা গেলে একটা অন্য সংস্কৃতি দেখা যায়। আমরা যেমন, আমার এই বাড়িতেই আপনি দেখবেন আমার মায়ের ছবি আছে, একদম শেষ দিনের ছবি, তার সামনে একটা পেতলের ছোট্ট ঘট আছে, তার মধ্যে মায়ের অস্থি, কিছুটা আমি গঙ্গায় ভাসিয়েছি, কিছুটা অস্থি আমার টেবিলেই আছে, প্রতিদিন ফুল দিই সেখানে। কিন্তু হিন্দুদের কি রীতি, পিতৃপুরুষের অস্থি সংগ্রহ করবে চিতা থেকে, সেটা সে কোনো একদিন গিয়ে যাদের যেমন সম্ভবতা শ্রাদ্ধের আগে বা পরে গঙ্গায় বিসর্জন দেবে। আদিবাসী সম্প্রদায়, বিশেষ সাঁওতালদের মধ্যে রীতি আছে, তারাও বিসর্জন দেয় নদীতে, কিন্তু গঙ্গা তাদের পবিত্র নয়। গঙ্গা তাদের নদী হচ্ছে দামোদর। দামোদর পার্বত্য এলাকায় সৃষ্টি, এবং ওরা দামোদরের পাড়ে পাড়ে কোথাও বিভিন্ন জায়গায় বাস করে, সাঁওতাল পরগনা থেকে ইত্যাদি ইত্যাদি করে বাস করে, ওরা দামোদরকে পবিত্র নদী জ্ঞান করে। কিন্তু আমরা যেমন মানে হিন্দুরা গঙ্গাতে চলে যেতে পারি সহজে, দামোদর তো পাহাড়ি এলাকার ভিতর দিয়ে, এবং কোনো একজন মারা গেলে তখন চোর ডাকাতের উপদ্রব ছিল, এককভাবে কেউ কোনো দিন ওরা গঙ্গা অস্থি বিসর্জন করতে দামোদর যেত না। তাদের বিধান ছিল, মানে সমাজের বিধান, অনুষ্ঠান পারলৌকিক কাজ হয়ে যাবে, তুমি কোনো জায়গায় গাছের তলায় ভাঁড়ে করে বস্তি পুঁতে রাখবে। বছরে একটা দিন ওই এলাকার সমস্ত মুরব্বী বা মোড়ল, ওদের পাহাড় না কি বলে, তারা মিলে সিদ্ধান্ত করবে কোন তারিখ নির্বাচন করা হবে, সেই তারিখে যত লোকের পরিবারে এই বস্তি রাখা আছে সবাই দলবদ্ধভাবে যাবে। আচ্ছা, ওই দিনেই ওইখানেও এখন দামোদরের যাতায়াত হচ্ছে এই পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় প্রচুর সাঁওতালের বাস হয়ে গেছে, ওরা অনেক বছর আগে চলে এসছে এই দিকে, ফলে ওরা দামোদর না গিয়ে পাহাড়ি নদী হিসাবে একেও জ্ঞান করে, সুবর্ণরেখাকে। আর সুবর্ণরেখা যেহেতু ওইখানে একটা ঘটনা আছে এবং উত্তর বাহিনী, সেই কারণে এটা ওরাও পবিত্র জ্ঞান করে নদীটাকে। ওইখানেই ঠিক বালিজাতের মেলা যেখানে হয়, মানে গ্রামটার ভিতরেই, মানে নদীর দিকে গ্রামটার একটা প্রান্তেই প্রায় এটা চিত্তেশ্বরের মন্দির, মহাদেব শিবের মন্দির, আর সেইটা পেরে কয়েকটা বাড়ি পেরোলেই নদীর চর, সেইখানে মেলাটা বসে। আমরা যাই হোক, সেও ঝাড়গ্রাম থেকে গেছে, আমি গোপীবল্লভ থেকে এসেছি, তারপরে রানটুয়া পর্যন্ত যেতে অন্তত প্রায় 15-20 কিলোমিটার রাস্তা, গ্রামীণ রাস্তা, বাইকে যেতে বেলা হয়ে গেছে, সূর্য উঠে গেছে। গিয়ে দেখুন একটা আশ্চর্য দৃশ্য, নদীর এই গ্রীষ্মকাল তো, সুবর্ণরেখা শুকনো নদী, জলে ক্ষীণ একটা স্রোত বয়ে যাচ্ছে, বাকিরা বালির চড়া, জলটা যেইখান দিয়ে বয়ে যাচ্ছে সেইখানেই
হিন্দু সম্প্রদায়ের যে তুলসী মঞ্চ হয়, সেরকম ছোট ছোট তুলসী মঞ্চের মতো স্তূপ লাইন দিয়ে গড়া আছে নদীর ধারে ধারে। আর প্রত্যেকটার মাথায় একটা শাল গাছের ডাল ভেঙে এনে গুঁজা আছে। এরকম দৃশ্য কখনো দেখিনি। অবাক হলাম, কী ব্যাপার? না, বললো আমি আপনাকে ভোর ভোর আসতে বলেছিলাম, আমিও পারিনি, আপনিও পারেননি। ওরা সূর্যোদয়ের আগে আসে আদিবাসীরা, এরপর হিন্দুদের মেলা বসে যাবে, ওরা বিচ্ছিন্ন থাকতে চায়। আচ্ছা, সূর্যোদয়ের আগে আসবে, পূর্বপুরুষদের জন্য অস্থি বিসর্জন দেবে, ওই একটা স্তূপ করে, শাল গাছ ওদের কাছে পবিত্র, শাল গাছে একটা ডাল পুঁতে দিয়ে ওরা তার বাড়ি ফিরে যায়। এই যে ফিরে যে চলে গেছে, এইটা তার প্রমাণ। নিদর্শন। আচ্ছা, এই কারণে আমি মন্দিরটা দেখতে গেলাম। আমি বালিজাত মেলার জন্য গিয়েছিলাম, মন্দিরটার কথা অত জানতাম না। মন্দির দেখলাম, তারপর সব কাহিনী শুনলাম, এই শুনে চলে এসেছিলাম। উনি যেহেতু বললেন আপনি চিত্তেশ্বর মন্দির দেখবেন, তখন আমি বললাম, উনি ভয়ানক খুশি হয়েছিলেন যে না, এ লোক পারবে। অত ইন্টেরিয়ারের মধ্যে যে এখনই জানে, কাজে শুরু করল, কাজে নামলে নিশ্চয়ই উনি ওখানে যেতে পারবেন। সেই আমার যাওয়া শুরু। এবং যেটা আপনি বলছেন সংখ্যা 800 নয়, আমি প্রায় 750 মন্দির সার্ভে করেছি। আমার একটা ফরম্যাট আছে, প্রশ্নোত্তর, কোশ্চেনার তৈরি করে নিয়েছি আমি। যে লেখাটা মন্দিরের জন্য লিখছি, সেটাকে আমি নিজেই 3 ভাগ। উনি বলেছেন আপনার স্বাধীনতা, আপনি কত শব্দ ব্যবহার করবেন, কতগুলো ছবি দেবেন, কতটা জায়গা নেবেন আমার কাগজে, সেটা আপনার ব্যাপার। আমি আপনাকে সব্যসাচী কাগজ যারা জানেন না তাদের জন্য বলি, প্রথমে ছিল 6 পাতার কাগজ, এবং সাইজটা প্রায় আনন্দবাজারের মতো, এই 90-100, 19-20-এর মতো। উনি আমাকে বলেছিলেন ভেতরের পাতাটা পুরো 2 পাতা দেবো আমি আপনাকে, কত বড় আর্টিকেল লিখুন আপনি। আমি দেখুন, আর্টিকেল লেখার যেমন দরকার আছে, গ্রামীণ এলাকার মন্দিরের ছবিও দেখানো দরকার আছে। আগে তখন মন্দির নিয়ে আমি বেশি চর্চা করিনি, মন্দিরে যাতায়াতের পরে বুঝলাম যে মন্দির শুধু দেবতা নয়, আরও অনেক কিছু আছে যা দেখা দরকার। মন্দিরের গড়ন আছে, মন্দিরের বিভিন্ন শ্রেণী বিভাজন আছে, এবং তার অলঙ্করণ আছে। মন্দিরের 4খানা জিনিস আছে, দেবতা আছে, মন্দিরের গড়ন আছে, তার মন্দিরের শ্রেণী আছে, মন্দিরের অলঙ্করণ আছে। এই 4টা জিনিসও আমার জানাতে হবে মানুষকে। অধিকাংশ মন্দির ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এটা পরে পরে আমি অনুভব করি যে আগে অত জানতাম মন্দির সম্পর্কে, কখনো মাথাতেই নেই, চিন্তা করিনি। পরে যখন কাজ করতাম তখন দেখলাম যে মন্দিরের স্রষ্টা কে ছিল? কর্নওয়ালিস। কর্নওয়ালিস ছিল জমিদার বাড়ির ছেলে, লন্ডনে। তার বাপের বিশাল জমিদারি ছিল, জমিদারি পরিচালনার রীতি পদ্ধতি তিনি জানতেন। তিনি যখন বড়লাট হয়ে এলেন এখানে, তখন একটাই দৃষ্টিভঙ্গি ছিল, রাজস্ব আদায় করে লন্ডনে। এইটা রাজস্ব আসবে কোথা থেকে? শিল্প করত, গ্রামীণ কুটির হস্তশিল্প, কুটির শিল্প ছাড়া কোনো বৃহৎ শিল্প ছিল না। কাঁসা শিল্প, তাম্র শিল্প একটা ছিল, সে তখন অস্তমিত হয়েছে, তাম্রযুক্ত বন্দর অস্তমিত হয়ে গেছে অনেক কাল আগে, অনেক কাল আগে। শুধু গ্রাম জীবনের কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প ছাড়া অন্য কোনো শিল্প ছিল না। তাহলে অর্থ আসবে কোথা থেকে? মানুষের হাতে যা পয়সা হয় সেটা হচ্ছে ভূমি থেকে, ভূমির ফসল থেকে, সেই খাজনা তোলা। তারা তখন প্রথমে পঞ্চবার্ষিক পরিকল্পনা, 5 সালা পর, তারপরে 10 সালা বন্দোবস্ত করে। 10 সালা বন্দোবস্ত চালুর সময় কর্নওয়ালিস বলে দেন জমিদারদের, যেটা বেশি দিনের জন্য নয়, 5 বছর ছাড়া ছাড়া একবার করতে হয়, আপনাদেরকে ডাকতে হয়, আমাদেরও অসুবিধা কোম্পানির, আপনাদেরও অসুবিধা। এটা 10 সালা করে দিলাম। তবে আমি অ্যাসিওর করছি, আমি আশ্বস্ত করছি, এই 10 বছরের অনেক আগেই এটা আমি একটা চিরস্থায়ী বন্দোবস্ত করে দেবো। যেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে পার্মানেন্ট সেটেলমেন্ট হয়ে আছে। এর 2.5-3 বছরের মধ্যে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত করলেন। চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে 2টো জিনিস হয়। এক, যে প্রতি বছর খাজনা ধার্য হবে না, 5 বছর ছাড়া হবে না, 10 বছর ছাড়া হবে না। এখনই যে জমির জন্য জমির শ্রেণী, চরিত্র, উৎপাদনশীলতা, এইগুলো বিচার করে খাজনা নির্ধারণ হতো। কারণ অধিকাংশ লোকের পয়সা ফলনের ভাগ দিত জমিদারকে, যা ফসল হবে তার ভাগ দিত জমিদারকে, একটা 6 ভাগ 10 ভাগ, যে জমিদার যে এলাকার উৎপাদন ছিল তার উপরে। এবং ফসল উৎপাদন যাতে ভালো হয় তার জন্যই আবার জমিদারদের
সামাজিক ভূমিকা তৈরি হয়েছিল। কেন? সে দেখছে আমি তো কোনো রাজার কাছে গিয়ে খাজনাটা জমা করবো, অথবা মুর্শিদাবাদের কি বলে মুর্শিদাবাদের এই বর্ধমানের রাজার কাছে আমি খাজনা জমা করবো, সে নিয়ে গিয়ে নবাবের কাছে খাজনা জমা করবে। মহিষাদলের লোকরা সরাসরি নবাবের কাছে খাজনা জমা। এরা চাইলেন যে আমার খাজনা আদায়ে এই কঠোর হতে হবে না, উৎপীড়ন করতে হবে না প্রজাকে, যদি তার ফলনটা ভালো হয়। ফলন ভালো করতে হলে তাহলে আমাকে প্রথম দেখতে হবে, তখনই তো সারের ব্যবস্থা আছে, শুধু গোবর সার ছাড়া কিছু সারই ব্যবহার হতো না। মানে তখন যেটা ছিল তখন প্রজাকেন্দ্রিক রাজার সবই রাজার যা কিছু চাল চলন বিলাসিতা অমুক জীবনযাপন সবই প্রজার দেহ খাজনা নির্ভর। প্রজা খাজনাটা দেবে কোত্থেকে? তার জমির উৎপাদনশীলতা নির্ভর। উৎপাদনশীলতা অনেকাংশে নির্ভর সেচ ব্যবস্থা। কোথাও সেচের জন্য জল পাঠাতে হবে, কোথাও বর্ষার জল নিকাশির ব্যবস্থা বের করতে হবে, না আবার পচে যাবে। এই কারণে বহু জমিদারের ভূমিকা ছিল এই নিকাশি খালগুলো সংস্কার, নতুন খাল নির্মাণ করা, রাস্তাঘাট চলাচলের জন্য রাস্তাঘাটের এই যে আমরা এই যাই পাত্রা যাচ্ছি মেদিনীপুর টাউন থেকে, যে রাস্তার উপর দিয়ে যাই সেই রাস্তাটার নামই ছিল জমিদারি বাঁধ। এই জমিদারি বাঁধ, এগুলো জমিদারি বাঁধ। আচ্ছা, এই জেলার বহু জায়গায় জমিদারি বাঁধ আছে। এই জমিদারি বাঁধগুলোকে ইংরেজ আমলে এসে সংস্কার করা হয় বন্যা প্রতিরোধের জন্য। হ্যাঁ, যাকে আরো বললে অনেক দূর চলে যাবো আমরা। আবার উল্টো দিকে আবার আপনি মেদিনীপুর ক্যানেলের কথাও চলে যেতে পারি। ঠিক আছে, কর্নওয়ালিস যখন জমিদারি ব্যবস্থার জন্য নতুন ব্যবস্থাপনা করলেন, চিরস্থায়ী বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্ট, তার বিধান থাকলো পূর্বকালের হিন্দু যে জমিদাররা ছিলেন সেই যে ব্যবস্থাপনা প্রত্যেক সময়ে তাদেরকে রিনিউ করে আনতে হতো রাজার কাছ থেকে, এরপরে জমিদার কে হবে, এই ব্যবস্থাপনা রদ। ওই জমি কতদিন জমিদারের হাতে থাকবে সেটা আজকেই স্থির। যিনি এই ব্যবস্থায় আমরা যে বিধানগুলো দিয়েছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাতে সম্মত হয়ে যারা সম্মত হবেন তাদের মানে পারিবারিক সম্পত্তি হয়ে যে বংশানুক্রমে ভোগ করতে পারবেন জমি, এইটা হলো। দ্বিতীয় হলো আমরা যে খাজনাটা নির্ধারণ করে দিচ্ছি আজকে, বর্তমান যে খাজনাটা আছে 5 সালা বন্দোবস্ত 10 সালা বন্দোবস্তের সময়ে, তার অন্তত 6 গুণ এটা ভাবুন, 1 টাকা খাজনাকে 6 গুণ করে দিয়েছিল। অনেকেই চমকে গিয়েছিলেন, বললে এটা দেখুন এটা চিরকালের জন্য। আচ্ছা, মানে কোনোদিন আজ এটা যে মানে মুদ্রাস্ফীতি পরে রিভিউ কোনোদিন হবে না, পুনর্বিন্যাস বিবেচনা কিচ্ছু হবে না, চিরকালের জন্য এটা চালু হয়ে গেল। এবং আপনারা জেনে রাখুন, রানী ভিক্টোরিয়ার বিধান কখনো বদল হয় না। আচ্ছা, আমি যেটা বলছি রানী ভিক্টোরিয়ার বিধান বলছে, সেই জিনিস কোনোদিন পরিবর্তন হবে না। তাতেও কি হলো, অনেকে ভয় পেয়ে গেলেন জমিদারদের মধ্যে। আমি জমিদারদের নৃশংসতার কাহিনী, দুরাচারের কাহিনী, অত্যাচারের কাহিনী আমরা বেশি জানি, কিন্তু বহু প্রজাবৎসল জমিদার ছিলেন, বহু কল্যাণকর ভূমিকাও ছিল তাদের। সেই পরিবার বেশ কিছু পরিবার ছেড়ে দেয়, বলি না আমি এই প্রস্তাবে যাব না, আমি প্রথম বছর কোথা থেকে দেবো, প্রজা উৎপীড়ন করতে হবে আমার, তাদের বিবেকে ভাই ছেড়ে দেয়। কিছু লোক রাজি হয়ে গেল, বেশ কিছু লোক। ওর মধ্যে বিধান থাকলো যে আপনি অনেক বড় জায়গায় নিয়ে নিয়েছেন, পরিচালনা করবার ক্ষমতা নেই আপনার, তা আপনারই অধিকার থাকলো, আপনি এর পরে নতুনকে যেমন বাড়ি সাবলেট করা হয় সেরকম নতুন করে আপনি আপনার অধীনে আপনাকে খাজনা দিয়ে জমি ভোগ করবে, এরকম বন্দোবস্ত দেওয়ার জন্য ব্যবস্থা লোক নিয়োগ করতে পারবেন। আচ্ছা, পত্তনিদার, দরপত্তনিদার, ইজারাদার, এইরকম বিভিন্ন পদের ক্যাটাগরি ভাগ করে আপনি লোক নিয়োগ করতে পারবেন। তখন তারা উৎসাহিত হয়ে গেল, বলে আর তো কোনো চিন্তা নেই, আমি ঘরে বসে থাকবো, আমাকে খাজনা আদায় করে আমাকে দিয়ে যাবে, এইটা হয়। এর ফলে হলো কি, আগের জমিদার কি হতো, জমিদারের পুত্র তারা জমিদার হতো, বা নবাব দরবার থেকে বিভিন্ন উঁচু পদের কর্মচারীদের মনোনীত করে তাকে জমি বন্দোবস্ত দিয়ে পাঠানো হতো। এইবারে নতুন লোকেরা এখানে ঢুকলো, ব্যবসায়ী, ডাক্তার, উকিল, তারা এসে গেল, বলে আমাদের তো সম্পদ আছে, কিছু করতে পারি না। ওই কালের সময় ভাবুন, যাদের অনেক পয়সা ছিল তারা কি করতো, তার জমি এই তো কি বলে আপনার এতে সুদে ফুদে খাটাতো, মহাজনী করতো ইত্যাদি নানান কথা।
ওরা জমিদার হওয়ার সুযোগ পেয়ে গেল। আমাদের মেদিনীপুর শহরে বসে আমরা কথা বলছি, সবচেয়ে বড় জমিদার মল্লিক বাড়ি। এর পূর্বপুরুষের নাম ছিল ভিখারি রক্ষিত, ঠাকুরদার নাম ছিল ভিখারি রক্ষিত। ভিখারি রক্ষিতের বাড়ি ছিল উড়িষ্যা। তার ব্যবসা ছিল গুয়াপানের ব্যবসা। গুয়া মানে সুপারি, পান, সুপারি, চুন, খরিদ মানে এটা কি ক্ষয়ের, এই ব্যবসা, বিশাল ব্যবসা, বিশাল ব্যবসা। সে চলে আসে বেঙ্গলে। উড়িষ্যার রাজারা এই দ্বাদশ শতাব্দী থেকে ষোড়শ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত 450 বছর ধরে মেদিনীপুর জেলার প্রায় পুরো এলাকাটা শাসনে রেখেছিল। একটু একটু করে বেড়ে তাদের শাসন। তখন বোধহয় ওটা উড়িষ্যা এক সময়ে শাহ সুজা এবং তার আগে তোডরমল, সম্রাট আকবরের যিনি সেনাপতি ছিলেন, রাজা তোডরমল, তিনি এসে বেঙ্গলের যখন দখল করলো মোগলরা, তখন করেছিল ভূমি রাজস্ব ব্যবস্থার একটা সিস্টেম করে আদায়ের ব্যবস্থা করেছিল। তখন তো জেলার নামই ছিল, জেলা শব্দটাই ছিল না, এক সময় ছিল চাকলা। উনি এসে সেটাকে সরকার করলেন। আমার এই মেদিনীপুরে যে আমরা বসে আছি, এইটা ধরো তোমার গড়বেতার বগলি এলাকা পর্যন্ত, সুবর্ণ মানে শিলাবতী নদী পর্যন্ত এটা চাকলা জলেশ্বর বা সরকার জলেশ্বরের অধীন ছিল। হ্যাঁ, যাই হোক, এইগুলো উড়িষ্যা রাজাদের অধীনে ছিল। আবার উড়িষ্যায় গিয়ে হয়ে গেলাম, খেয়ারিয়ে করেছি। এই সময়কালে বহু লোকই এই জেলা থেকে ওই জেলা, নৃতত্ত্বের ভাষায় কি বলে, স্থানান্তর যে হতো, এখানের লোক গিয়ে ওখানে বসে গেছে, ওখানের লোকরা এসে এখানে স্থায়ী হয়ে গেছে। আমরা এখানে ঝাড়গ্রাম গেলেই প্রথমে লোক সাবিত্রী মন্দিরটা দেখে, তারপরেই চলে যায় কনক দুর্গা মন্দির দেখতে। হ্যাঁ, কনক দুর্গা মন্দির কে করেছিলেন? উড়িষ্যার রাজার একজন সহপাঠী ছিলেন, স্কুলে একসঙ্গে টোলে একসঙ্গে পড়তেন, বলভদ্র বলে, বলভদ্র ত্রিপাঠী। ওকে বন্ধুকে পাঠিয়ে দেয়। সেই ছেলে যখন রাজা হলো উড়িষ্যার, সে বললো তুমি একটা জমিদারি করবে, চলে যাও আমার রাজ্যের ওই জায়গাটায় চলে যাও। ওকে ঝাড়গ্রামের এই কয়েকটা পরগনা দিয়ে দেয়। তার নাম ছিল বলভদ্র ত্রিপাঠী। এখন গেলেও দেখা যায় যে এখন নৌকা চালানো হয় না, এর থেকে ডুলুং নদী থেকে এরকম গোল করে অশ্বক্ষুর আকৃতি কেটে একটা স্রোত ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তার ভিতরে রাজত্ব নিরাপত্তার জন্য গড় দিয়ে ঘেরা হয়েছিল। মানে কোনটা? ওই গড়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখনো একসময় বামপন্থী সরকার বলে নৌকা চালানো হয়, খালটা এখনো আছে, খালটা আছে, নৌকাগুলো আছে। এইটার ভিতরে ছিল। ত্রিপাঠী থেকে লোকের উচ্চারণটা তিহাড়ি দীপা গড়, দ্বীপের মতো ঘিরে দিল একটা, তিহাড়ি দীপা গড় নাম হয়ে পরবর্তীকালে দেবীর নামে, কনক দুর্গার নামে ওটা চিল্কিগড় হয়েছে। চিল্কি শব্দটা কোথা থেকে এসছে আমি জানতে পারিনি। যাই হোক, এইটা মানে উড়িষ্যা থেকে এইভাবে বহু লোক আসতেন। আবার এখান থেকেও বহু লোক গিয়ে উড়িষ্যায় স্থাপিত। বিশেষ করে বালেশ্বরে তো মেদিনীপুর জেলার বহু লোক আছে। এইভাবে ওই মল্লিক বাড়ির যিনি পূর্বপুরুষ ভিখারি রক্ষিত, তার ব্যবসাটাকে এখানে নিয়ে চলে এলেন। হ্যাঁ, যে নদী পথে আমি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো বিভিন্ন দিকে। এইখানে আসার কিছু, ও প্রথমে কোথায় গেল, আমাদের মলিঘাটি আছে, ডেবরা থেকে ঢুকতে হয়। নতুন বাজার না, ওইটাকে কি ঘাটে বলে আমি বলে দিচ্ছি। ডেবরা ছাড়িয়ে গেলে একটা স্টপেজ আছে, আচ্ছা বলে দিচ্ছি। ওই যাই হোক, সেটা হচ্ছে ওই কাঁসাই বা শিলাবতীর একটা রাস্তার পাড়ে আছে। মলিঘাটিতে গিয়েছিলেন। তারপরে যখন ইংরেজ এলো, মানে কর্নওয়ালিস পর্যন্ত মেদিনীপুর শহর আস্তে আস্তে একটু গঞ্জ হচ্ছিল, নানান সুবিধা হচ্ছিল। আর এই কংসাবতী ক্যানেলটা চালু হচ্ছিল, স্টিমার ফিমার চালানো হবে বলে। ওর ছেলে এখানে চলে আসে, আমি নামটা ভুলে গেছি। ভিখারি রক্ষিতের ছেলে টোটাল ব্যবসাটা তুলে নিয়ে এখানে চলে আসে। আচ্ছা, মলিঘাটি থেকে। তার পুত্র হচ্ছে জন্মেঞ্জয় মল্লিক, যিনি প্রাসাদ তৈরি করেছেন আর কি। তার সময়ে ব্যবসাটা খুব ফুলে ফেঁপে ওঠে। আর অনেক সুনাম করেছিলেন, মানে পরিচালনার ক্ষেত্রে সুনাম করেছিলেন। মলিঘাটির যে অরিজিনাল জমিদার ছিল কিষাম চৌধুরী না কি একটা বলছি, সেটা তিনি বিবেচনা করে, বিত্তবান পরিবার, বৃত্তে ছকু হয়, ছকুরাম চৌধুরী। আচ্ছা, একটা ছড়া আছে গ্রামে, বৃত্তে ছকু অন্যে চনু, এরকম একটা
অন্যে মনু বৃত্তে হ্যাঁ, চকু রাজা যাদব রাম, এর একটা ছড়া আছে। হুম, হুম, হুম। হ্যাঁ, ছোট হচ্ছে ওই বোধহয়- দানে চনু অন্নে মনু রঙ্গে রাজনারায়ণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রঙ্গের কীর্তে ছকু হ্যাঁ। বিত্তে নরু হ্যাঁ, রাজা যাদব রাম, যাদু রাজা রাজা যাদব রাম, হ্যাঁ, কাঁথির রাজা। হুম, হুম। এই সম্পর্কে বলতে গেলে আপনার লোমহর্ষ হয়ে যাবে, আচ্ছা। রাজা যাদব রাম সম্পর্কে বলতে গেলে। যাকে এই এই না, একটু ভদ্র- যাদবরাম সম্পর্কে একটু শুনে রাখি মানে শুনে দেবো না। এই জন্মেঞ্জয় মল্লিক সেই সময়কালে এত প্রজারঞ্জক ছিলেন। আচ্ছা, যদিও প্রথম তার পত্তন হয়েছিল খুব নৃশংসতার মধ্যে, হুম, যখন অনেক অর্থ হলো ও তখন জমিদারি নিয়ে নিল, আচ্ছা, ওই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারি করলো। ভালো, বেশ বড় পরিমাণে জমিদারি করেছিল। এমনকি এই পিংলা যাওয়ার পথে, মানে সবং যাওয়ার পথে যে তেমাথানি, হুম, ওইখান থেকে একটু ভিতরে করকাই বলে একটা গ্রাম আছে, সেই এলাকায় পিংলা সবং এইগুলো এলাকায় তার জমি, এত জমি জমা ছিল, মেদিনীপুরের কাছারি থেকে ওটা কন্ট্রোল করা যেত না। ওখানে নতুন কাছারি বাড়ি করেছিল সে, আচ্ছা, সে কাছারির ভগ্নদশা এখন আছে, মন্দির দোকান আছে, হুম, সেটা অন্য কথা। এইভাবে ও ওই বৃত্তে ছকুরাম চৌধুরী মলিঘাটের, ও তখন ভিখারি রক্ষিত ছিল, তার ঠাকুরদার এই জন্মজয় রক্ষিত। আচ্ছা, মল্লিক একটা আরবি শব্দ ব্যবহার করলো, মানে মল্লিক মানে হচ্ছে শ্রেষ্ঠ রাজা। আচ্ছা, ওকে যজ্ঞেশ্বর রক্ষিতকে ওই উপাধিটা ও দিয়েছিল, হুম, যে মেদিনীপুর শহর জেলার মধ্যে একটা শ্রেষ্ঠ রাজা হচ্ছে এ। আচ্ছা, মল্লিক, ওরাই তখন থেকেই ওরা মল্লিক খেতাবটাকে রক্ষিত ছেড়ে দিয়ে মল্লিক পদবী হিসেবে নিয়ে নিয়েছে। সেই থেকেই মল্লিক চক, মল্লিক বাড়ি এইসব হলো। না ওই এইরকম এই ব্যবসায়ী থেকে এলো। হুম, 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 আমরা যদি মিদনাপুর শহরে এতে চলে যাই, স্কুল বাজার যাওয়ার আগে ভীমতলার চকে চলে যাই, হুম, ভীমতলার চক থেকে পশ্চিমে রাস্তা নেমে গেছে, সেই রাস্তাটা জোড়া মসজিদ হয়ে আবার জজকোটের দিকে উঠে এসছে। হুম, হুম, এই জোড়া মসজিদ যাওয়ার অনেক আগে ভীমতলার চক থেকে খানিক নেমে গেলেই জায়গাটার নাম হচ্ছে চিড়িমারসাই। চিড়িমারসাই, right, চিড়িমারসাই নাম কেন? যখন গঞ্জ হিসেবে ছিল, একটা দরিদ্রদের বস্তির মতো ছিল, সেটা এত অভাবী লোকজন, তারা শুধুমাত্র পাখি শিকার করে জীবনযাপন আচ্ছা, করত। উদয়পুর থেকে, চিড়িয়া মানে পাখি, হুম, পাখি মারতো, চিড়িয়া মার। আর সাই হচ্ছে উড়িষ্যার কথা, আচ্ছা, সাই হ্যাঁ, মানে হ্যাঁ, গঞ্জ, সাই, গ্রাম বা পাড়া। হুম, 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 উড়িষ্যায় অনেক নাম এই পাওয়া আমরা যায়, চন্দ্রকোনার রোড থেকে ভিতরে উড়িয়া সাই আছে, উড়িয়া সাই, হ্যাঁ, উড়িষ্যার লোকরা ওখানে বাস করছে, সে অন্য গল্প আছে। হুম, হুম, যে এই চিড়িমার সাইতে অভাবী লোকজন, একজন উকিলবাবু, তিনি গিয়ে এই যে আমি বিধাননগরের কথা বলছি, হুম, হুম, আমার 3টা বাড়ির পরে একটা বিশাল চারতলা লালকুঠি পড়ে আছে। হুম, লালকুঠি, এই লালকুঠিটা এক জমিদারের গান বাজনার আসর ছিল, বাইজি বাড়ি, বাইজি খানা আর কি, হুম, হুম, গান বাজনার আসর ছিল। হুম, তার তিনি ছিলেন ওই চিড়িমার সাইয়ের, মেদিনীপুর শহরে চিড়িমার সাইয়ের অধিবাসী হয়েছিলেন তিনি। আচ্ছা, মেদিনীপুর শহরে যে মিউনিসিপ্যালিটি গড়ে উঠেছে, অনেকে রামচন্দ্র ব্যানার্জির নাম জানবেন। হুম, দীর্ঘদিন তিনি দশাশুই চিহাদা একজন সুপুরুষ মানুষ, রামচন্দ্র ব্যানার্জি, তিনি ছিলেন এই যে এই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন। আচ্ছা, উনি হচ্ছেন ওই জমিদার বাড়ির। হুম, ওনার পূর্বপুরুষ, আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, তিনি জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন না। তিনি ছিলেন উকিল, ওকালতির পয়সা থেকে। আচ্ছা, কিভাবে ভিন্ন জীবিকার লোকেরাও জমিদারি হয়ে উঠেছিল আমি সেইটা বলছি। ওইটার ঠিক কাছেই ভিতরে নন্দীবাড়ি বলে একটা আছে, এখানে নন্দী পুকুর আছে, মানে নন্দী পুকুর, হ্যাঁ, ওই মাঠটা নিয়ে চিড়িমার সেই ভিতরে ঢুকতে গেলে বাম দিকে একটা রাস্তা ঢুকে গেছে, ঢুকে গেলেই 3খানা শিব মন্দির, বিশাল একখানা রথ, একটা পুরোনো একটা প্রাসাদ, তার ভিতরে উল্টো দিকে পুকুর একটা, হ্যাঁ উল্টো দিকে পুকুর, ওইটাই নন্দী পুকুর। নন্দী পুকুর, হ্যাঁ, নন্দী পুকুর পার দিয়ে গেলে আমাদের মাস্টারমশাই এর বাড়ি। নন্দী বাড়ির এক ছেলে পার্সি ভাষা শিখেছিল তখন, মোগল আমলের দরবারগুলো, কাজী দরবার, এগুলো সবই কাজকর্ম সবই পার্সি ভাষা ব্যবহার করতো। পার্সি ভাষা পড়ে পার্সি ভাষা খুব দক্ষ হয়ে উঠেছিলেন, দিয়ে মেদিনীপুর শহরে এসেছিলেন করবেন বলে, ওকালতি করবেন বলে। আচ্ছা, ওকালতি পাস করেছিলেন তিনি। এই কিছুদিনের মধ্যেই তার নামই হয়ে যায় পার্সি উকিল। অন্যদের মক্কেলরা অন্যদের কাছে যত সুবিধা না পেত, যত স্বচ্ছন্দ না ভোগ করতো, ওনার কাছে স্বচ্ছন্দ বোধ করতে আরম্ভ করলো। সহজে বললে সেটা সহজেই এক্সপ্লেন করতে শুরু করছে, হ্যাঁ হ্যাঁ, কোর্টে করতে তার সুবিধা, ওকালতি করতে সুবিধা হতো। খুব খ্যাতিবান হয়ে ওঠেন, খুব অর্থবান হয়ে ওঠেন।
একটা বাড়িতে ভাড়া থাকতো, ওই ব্যানার্জি বাড়ি, যেটা ব্যানার্জি বাড়ি জমিদার বাড়ি ঠিক গায়েই জমি কিনে তিনিও বাড়ি করেছিলেন। এইরকম গোটা জেলা জুড়ে, বাংলা জুড়ে, আমরা আলোচনাটা মেদিনীপুরেই সীমাবদ্ধ রাখছি বলে মেদিনীপুর বললাম, ছোট বড় বহু সংখ্যায় নতুন নতুন জমিদারের উদ্ভব হয়েছিল, গজিয়ে উঠেছে। আচ্ছা, জমি হাতে অর্থ এলে তৎকালীন সময়ে মানুষের একটা আকাঙ্ক্ষা থাকতো, দুরকম হচ্ছে নিজের কীর্তি রেখে যাওয়ার, আচ্ছা, আর ঈশ্বর সেবা করবার জন্য মন্দির তৈরি করা। সংখ্যায় কম হলেও কিছু জমিদারকে দেখা গেছে কীর্তি রেখে যাওয়ার জন্য বড় বড় দিঘি খনন করেছেন তারা। তখনকার দিনে পানীয় জল, সেচের জলের খুব অভাব ছিল। বিশেষ করে এইটা ঘাটাল মহকুমার উত্তর দিকটা, চন্দ্রকোনা থানা ঘাটালের পশ্চিম দিকটায়, এই এলাকায় গেলে আপনি দেখবেন গ্রামের মধ্যবর্তী, আপনি যদি বীরসিংহ যান, বীরসিংহ যে কেউ লোক যেতে পারে, বীরসিংহ, খড়ার এইটুকু রাস্তা বিশাল বিশাল দিঘি, উঁচু উঁচু পাড়, হ্যাঁ, এইসব কীর্তি তারা করতেন। কিন্তু সিংহভাগ মানুষের ছিল যে কীর্তিও থাকবে, আমার দেব সেবাও হবে, আমি যদি একটা মন্দির গড়ে দিই। আচ্ছা, যত মন্দির এই জেলায় আছে, তার এখন মেদিনীপুর জেলায় যে মন্দিরগুলো অবস্থান আছে, তার সবই নয়, কিছু বাদ দিলে অন্তত 80% প্রায় চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যে নতুন উদ্ভব হয়েছে জমিদার শ্রেণীর, তাদের হাতে গড়া। আচ্ছা, ফলে এগুলোর বয়স হচ্ছে 250-300 বছর। এই আর কিছু মন্দির আছে যেটা তার একটু পূর্বকালের, মোগল আমলে যে সমস্ত ছিল মন্দির ছিল, তাদের কিছু মন্দির আছে, সেগুলো 300-350 বছর। কিছু মন্দির আছে। মেদিনীপুর জেলার সবচেয়ে প্রাচীন মন্দির যদি বলতে হয়, এখনো পর্যন্ত দুটাকে বলা হয়। একটা আছে লালগড় ঢোকার আগে বাম দিকে, এই ছবি আছে আমার কাছে, সব ভুলে যায়। আর দ্বিতীয়টা আছে আমাদের এখানে নদীর উত্তরে, পাথরাকটি উত্তরে জিন শহরে। এটা জিন শহরটাকেই এই জিন মানে জৈনদের শহর বলেই ভাবা হয়। এখানে ওদের একটা সেটেলমেন্ট ছিল, একটা বিশাল মন্দির ছিল, একটা পুকুর ঘাট ছিল বিশাল। পরবর্তীকালে জৈন ধর্মের শুধু তো নয়, বৌদ্ধ ধর্মেরও অবলুপ্তি হয়ে গেছে আস্তে আস্তে, হিন্দু ধর্মের বিস্তার হয়েছে, ব্রাহ্মণ ধর্মের বিস্তার হয়েছে। তখন এই মন্দিরটা পরিত্যক্ত অবস্থায় তারা রেখে দিয়ে চলে যায়। সেই মন্দিরটার গঠন যদি এখনই দেখা হয়, তাহলে তার প্রাচীনত্ব বেশ অনুভব করা যায়। ঠিক এরকমই একটি মন্দির আছে আপনার লালগড় ঢোকার আগে, সেটাও কাঁসাই নদীর একেবারে তীরে। মোটামুটি এদের সময়কালটা কীরকম? এখন যারা সার্ভে করেছেন পুরাবিদরা, এক একজনের এক এক রকমের মত। এই না হয় 600-800 বছরের অবশ্যই এই মন্দিরগুলো। তার গঠন রীতি দেখে তারা যে বিচার করে গেছে, যে বিচারটা তারাই জানে, আমি জানি না। হ্যাঁ, আমাকে এই মন্তব্যটা করতে হচ্ছে তাদের বিবরণ পড়ে। আমি কেন, হ্যাঁ, ওটা একটা যেমন একটু একাডেমিক বিষয় একটু ঢুকি, মানে একটু গল্প তো চলতেই থাকবে, কিন্তু তার সঙ্গে একটু যারা বিশেষ করে এখন মানে মাস্টার ডিগ্রি বা এমফিল করছেন, এরকম অনেকেই আছেন যারা আপনার সঙ্গে অনেকেই যোগাযোগ করছে, আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন। তাদের এখন এই মন্দির চর্চা নিয়ে একটা অংশ ওদের পাঠ্যক্রমে ওদেরকে করতে হচ্ছে। তো এই মন্দিরের বেসিক কনসেপ্টটা তারা কিভাবে বুঝবে? ধরুন আমি ব্যক্তিগতভাবে মন্দিরের আর্কিটেকচার সম্পর্কে আমি বিশেষ অজ্ঞ নই। হ্যাঁ, মানে অজ্ঞ নয় না অভিজ্ঞ নই, মানে বিশেষজ্ঞ নই, মানে আমি বিশেষ আর অজ্ঞ দুটো আবার আলাদা আলাদা হয়ে গেল। আমি ভাবছিলাম এটা আপনি ধরবেন, আমি তো ভয় পেয়ে গেলাম। মানে বিশেষজ্ঞটা মানে ঠিক আছে, তো এই বিশেষজ্ঞ এই কারণে নয়, মানে যেহেতু নই, সেই জন্য আমরা কিভাবে এটাকে বুঝবো যে একটা মন্দিরের আর্কিটেক্ট বা এর মানে পর্যায়ক্রমটা কিভাবে এলো। মানে আমরা যে এখন ধরুন এই যে আপনি যেটা বললেন নব্য নির্মিত কিছু জমিদার যারা মন্দিরগুলো এলো, তার মধ্যে আমার মনে হয় কিছুটা ওই সময় যেহেতু তারা একটু শিক্ষিত ব্যক্তিত্ব এবং যারা বৈশ্য সম্প্রদায়ের, বৈশ্য অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য নিয়ে করতেন, তারা তো বিভিন্ন নানা জায়গা যেত, তা বিভিন্ন জায়গা থেকে যে সংস্কৃতিগুলো তারা শিখতো বা তাদের সঙ্গে যে ইন্টারপ্রেট করতো, সেইগুলো ওরা চাইতো যে আমি একটা স্থাপত্যের মধ্যে আমি সেগুলোকে গচ্ছিত করে রাখি।
বা যারা শিক্ষিত মানুষ তারা একটু সংস্কৃতির পরায়ণ হওয়ার ফলে তারা একটু হয়তো ডেভেলপ করার চেষ্টা করতো, বা একটা রুচিশীল মন্দিরের আমরা গঠনগত রূপ দেখতে পাই। কিন্তু আমরা এই যে যেমন আপনি এক্ষুনি বললেন যে জিন শহর বা আরও যদি প্রাচীন মন্দির যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের মধ্যে বা আমাদের মানে মেদিনীপুরের মধ্যে যে সমস্ত প্রাচীন মন্দিরগুলো আছে, তাদের যে স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারগুলো মূলত এটাকে আমরা কিভাবে ভাগ করব বা এদের গঠনতন্ত্রটা কি, মানে এটাকে কেমনভাবে বা এটাকে কেনই বা এরকমভাবে এটাকে গঠনতন্ত্রটা এরকমই বা কেন? সব মন্দির মানে এরকম চূড়া নয়, আবার কিছু মন্দির নানা রকমের গঠন অনুযায়ী ভিন্নতা আছে, ভিন্ন ভিন্ন নামও আছে। হ্যাঁ, তাই তো, একদম। ছিল ওটা ইদানিং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্পেশাল পেপার যারা নিচ্ছে মধ্যযুগ, তাদের শিক্ষক শিক্ষিকারা এর সঙ্গে মধ্যযুগের খুব প্রামাণ্য দলিল হিসেবে মন্দিরটাকে বিবেচনা করেন। মধ্যযুগ সাহিত্য অমুক তমুক এগুলো কারো রচিত সাহিত্য, সৃষ্ট সাহিত্য, কিন্তু পাথরের প্রমাণ মন্দিরগুলো। হ্যাঁ, এবার সামনে আছে, ছবি তুলে নিয়ে যেতে পারি আমি একদম। আমি বছর 3 আগে হঠাৎ করে 2জন MA ক্লাসের ছাত্রছাত্রীর সঙ্গে পরিচয় হয়ে মানে তারা অধ্যাপক কাছ থেকে বা বইয়ের দোকান থেকে তো নাম সংগ্রহ, ফোন নাম্বার সংগ্রহ করে আমার কাছে এসে হাজির হয়। আমি সেই প্রথম জানি, এটা বেশি দিন 3-4 বছর আগে, যে মধ্যযুগের সঙ্গে অধ্যাপিকারা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মন্দিরকে যুক্ত করেছেন। তার বুঝিয়েছেন, তুমি যাও, গিয়ে নিজেরাই অনুভব করতে পারবে যে একটা মন্দিরের সঙ্গে, আমি প্রথম দিকে যেগুলো বলছিলাম, মন্দির তো একজন গড়ে দিয়ে গেছে, একজন গড়িয়েছেন, গড়ে দিয়েছে সে শিল্পী, কারিগর, সূত্রধর, কিন্তু যিনি গড়িয়েছেন তিনি একজন রাজা কিংবা জমিদার। সেই জমিদারের সময়কাল, তার উদ্ভবের সময়কাল, তার শাসনকাল, সেই সময় বাংলার পরিস্থিতি, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সমস্ত কিছুর সঙ্গে মন্দিরটা রিলেশন আছে। এবং শুধু তাই নয়, এখন যে মন্দির ধ্বংস হয়ে যাচ্ছে সেটাও ওইটার সঙ্গে রিলেটেড। এটা আমি বলিনি, বলবো মন্দিরগুলো কেন ধ্বংস হয়ে যাচ্ছে। একটা কারণ হচ্ছে, তার একদম বস্তুগত কারণ আছে, ভাবগত নয়। তারা আসেন, তারা বলেন যে স্যার আমরা এই মন্দির সম্পর্কে কখনো ভাবিনি। আমাদের স্যারেরা মাথায় ঢুকিয়েছেন যে মধ্যযুগ যারা নিয়েছো, মন্দিরটা তাদের কাছে খুব ভালো চ্যাপ্টার, আকর্ষণীয় হবে, এবং এতে তোমাদের মানে প্র্যাকটিক্যাল কথা, যে ঠিকঠাক যদি অনুভব করে লিখতে পারো তোমাদের নাম্বার ভালো আসবে। কারণ এটা অঙ্কের মতো জিনিস, তুমি ছক আছে লিখে দিতে পারো। আমি প্রথমে একটু চমকে গিয়েছিলাম, আমি জানতাম না। আমার নিজের পড়াও ভালো না। আমি খুব প্রথমে যেটা বলছিলাম, খুব ইন্টিরিয়ার গ্রামে বাস করতাম, প্রত্যন্ত গ্রাম। পাশের গ্রামে গিয়ে আমি 4 শ্রেণী প্রাইমারি স্কুলটা পাস করেছি। হাই স্কুল, জুনিয়র হাই স্কুল নেই। অন্য লোকের বাড়িতে, পিসিমার বাড়িতে গিয়ে সে 10 কিলোমিটার দূরে ভগবানপুর থানায় গিয়ে আমি 5-6 পড়েছি। তারপরে পাশের গ্রামে আমার একটা জুনিয়র হাই স্কুল খোলা হলো, সেখানে এসে 7-8 পড়েছি। তারপরে আর নেই, তখন আবার 3 কিলোমিটার দূরে প্রতিদিন হেঁটে হেঁটে যেতাম, ওই বয়সে 9-10 পড়েছি। 9-10 পড়ার পরের বছরেই এখন যেটা বেলদায় কলেজ তৈরি হয়। কলেজ ছিল না, বিল্ডিং নেই। মুখবিলের যে নন্দ পরিবার, বিখ্যাত জমিদার পরিবার, তখন তারা যেতেন। পূর্ব ভারতের বিখ্যাত মন্দির হচ্ছে পুরী। সাগর, গঙ্গাসাগর, সেটা বছরে একবার খ্যাতি পায়, কিন্তু সারা বছর দেব দর্শন করতে গেলে, তীর্থ দর্শন করতে গেলে লোকে পুরী যেত। পুরী যেতে গেলে আপনাকে সেই অহল্যাবাই রোড, উড়িষ্যার ট্রাঙ্ক রোড, সোজা আমার মেদিনীপুর জেলার উত্তর থেকে একদম গড়বেতা থেকে শুরু করে দাঁতন হয়ে যেটা চলে গেছে, কাঁথির লোকেরা যাবে কোথা থেকে?
কাঁথির লোকে হেঁটে হেঁটে তাকে বেলদা এসে ওই রাস্তাটা ধরতে হবে। এই কারণে বেলদা আসার কি আছে, জমিদার বাবুর পালকি আছে, বাকিদের কিছু নেই। জমিদার বাবুর সঙ্গে যাদের একলা তো যাবেন না, দলবদ্ধভাবে যেতে হবে, সবাইকে ধর পালকি দিয়ে তিনি আনবেন না। ফলে গরুর গাড়ি আছে, হেঁটে আছে, যেদিনে পৌঁছাবেন সে আবার তো যাবেন না, বেলদা এসে একটা বিশ্রামের ব্যবস্থা করতে হবে। ফলে নন্দবাড়ির লোকেরা লোকের পুকুর থেকে জল নিত, চটি থাকতো, চটিতে থাকতো। একদিন জল আনতে গেছিল যাদের বাড়িতে, সেই বাড়ির বুড়ি খুব মুখরা ছিলেন। কার জল? বাবু জমিদার। জমিদার খুব ব্যঙ্গ, জমিদার নিজের জল নাই, সে আবার জমিদার। খুব ব্যঙ্গ করে বলেছিল। এটা যে এনেছিল কর্ম, সে গিয়ে বাবুকে বলেছে। বাবুর আঁতে ঘা লেগে গিয়েছিল। সেইবারের মতো তীর্থ দর্শন করে এসে তারা বেলদা এখন যে গঙ্গাধর একাডেমি, ওই জায়গাটায় বড় একটা জায়গা কিনে ফেলেন বাস্তুর মতো। একটা পুকুর খনন করেন, ঘাট করেন। বেলদা গঙ্গাধর একাডেমির ঠিক গায়েই, যারা বেলদা রাস্তায় যাবেন নেমে দাঁড়িয়ে একটা বাজার আছে, বাজারের ভিতর দিয়ে একটা রাস্তা ঢুকে গেলে দেখবেন ঘাট আছে, বাঁধানো ঘাট, সই করা আছে। পুকুর পুকুর এখন পরিত্যক্ত জীর্ণ হয়ে গেছে। একটা জমিদার বাড়ি ছিল, জমিদার ছিলেন, ভাঙা ঘর আছে যেখানে ওরা থাকতেন, বাস করতেন। এই নন্দবাড়ির জমির উপরে গঙ্গাধর একাডেমি তৈরি হয়েছে। ওর নাম গঙ্গাধর নন্দ, খুব দানশীল জমিদার ছিলেন। তার নামে স্কুলটার নাম গঙ্গাধর একাডেমি। এই একাডেমি সম্মতি দিল যে আরে আমার ছেলেরা পাস করে কাঁথি ছুটতে হয়, মেদিনীপুর ছুটতে হয়, কলেজ নেই, কোথায় পড়বে, কোথায় তারা, তাহলে এইখানেই কলেজ হোক। আমরা যতদিন কলেজের বিল্ডিং না হবে ততদিন গ্রীষ্মকালেও মর্নিং সেকশনটা আমরা করব না। আমরা সারা বছর শীত, গ্রীষ্ম, বর্ষা ডে সেকশন করব, মর্নিং সেকশন চিরকালের জন্য কলেজকে দিয়ে দিলাম। সেই কলেজে প্রথম বছরে আমি ছাত্র ছিলাম। এইখানে বলে দিই, লোক সংস্কৃতি চর্চার কথা ভূমিকা করার সময় আপনি বলেছিলেন আমাকে, ওই কলেজে আমি প্রথম ছাত্র, যারা ঢুকেছে সবাই প্রথম ছাত্র, না প্রথম ছাত্র, ওইখানে দুটো ক্লাস শুরু হয়েছিল। তখন প্রি ইউনিভার্সিটি ছিল। হ্যাঁ, স্কুল ফাইনাল বা ম্যাট্রিক পাস করে প্রি ইউনিভার্সিটি পড়তে, ইউনিভার্সিটির আগেরটা প্রি ইউনিভার্সিটি, ওখানে গিয়ে থার্ড ইয়ার 3 বছর পড়তে হতো। কোনো কোনো ছাত্র পাওয়া গেল যারা দূরে থেকে ফার্স্ট ইয়ার পড়ছিল, তারা পালিয়ে আসতে চাইলো যে আমরা তাহলে প্রি ইউনিভার্সিটি পড়েছে, এই কলেজে পড়ে, তার ফার্স্ট ইয়ারের ক্লাসও শুরু করতে হয়েছিল। প্রথম বছর প্রি ইউনিভার্সিটি এবং ফার্স্ট ইয়ারের ক্লাস দিয়ে গঙ্গাধর একাডেমিতে বেলদা কলেজের পত্তন হয়েছিল। সেই বছরে আমি গিয়েছিলাম। থাকবো কোথায়? ওই উদ্যোক্তারাই, আমার বাবা তখন যদি বিভাগে কাজ করতেন, ওইখানে পোস্টিং ছিলেন। উদ্যোক্তারা বললো, আমিরবাবু আপনাকে একটা জমিদার মানে একটা বড় লোকের বাড়ি দেখে দিচ্ছি। আমার সেই হাঁটা কপালেই ছিল। বেলদা টাউন থেকে 2 কিলোমিটার, 2 মাইল, 1 ক্রোশ রাস্তা দূরে একটা বাড়িতে থাকতে দেওয়া হলো। ছেলে মেয়েগুলোকে, দুটো ছেলে মেয়েকে বাবুর পড়াতে হবে, আর আমাকে খেতে আর থাকতে দেবে, সেইখানে পড়েছেন। যাকে এটা কথা না, কথা হলো আমার জীবন মোড় পাল্টে গেল ওই বেলদা কলেজে গিয়ে। বেলদা কলেজে বাংলা পড়াতে যিনি এলেন, তিনি কি আমাদের চেয়ে হয়তো 7-8 বছর বা 10 বছরের বড়। আচ্ছা, কে তিনি? মেদিনীপুর জেলার পটাশপুর থানার পঁচেটগড় বলে একটা জায়গা আছে, যেখানে পটাশপুর টোটাল পরগনাটা বর্গী আক্রমণ করে মারাঠা বাহিনীর দখলে ছিল দীর্ঘকাল। ইংরেজ আমলেও সেই জমিদার বাড়িটা, টোটাল পরগনাটা মারাঠাদের দখলে ছিল। ওই বাড়ি ছিল জমিদার বাড়ি, বিশাল জমিদার বাড়ি, তাদের বিশাল খ্যাতি ট্যাতি অনেক ব্যাপার আছে। মেদিনীপুর জেলায় যতগুলো রাস মেলা হয়, তার মধ্যে সবচেয়ে বড় মেলাটা, সবচেয়ে বেশি আয়ুষ্কালের মেলা, 450 বছরের মেলাটা পঁচেটগড়ে হয়। আচ্ছা, এগুলো পরে বলা যাবে অন্য একদিন। তো পঁচেটগড়ের একটি ছেলে, বাবা, তারা 2 ভাই পড়াশোনা করবার জন্য শান্তিনিকেতনকে বেছে নেয়। ওই পঁচেটগড় হচ্ছে দ্বিতীয় বিষ্ণুপুর সঙ্গীত চর্চা, সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত হলো। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন করে বাঁচলো যে পড়াশোনার জন্য ছেলেকে আমরা ওইখানে পাঠাবো। থাকবে কোথায়? ওই হোস্টেল ফোস্টেল থাকা যাবে না, জমি কিনে বাড়ি করে ছেলেকে রাখা হলো। হ্যাঁ, সেই বাড়ি থেকে ওখান থেকে পাস করে প্রথম বছরে পাস করে উনি বেলদা কলেজে এসে জয়েন করলেন। আচ্ছা, আমার পূর্বপুরুষ উড়িষ্যার লোক, ওই যে 350-400 বছর আগে যে যাতায়াত হতো, ওরা চলে এসেছিলেন, থেকে গেছিলেন। আমরা এইরকম, আমরা জাতিতে হচ্ছি করণ। উড়িষ্যাতে করণ অরিজিনাল মেদিনীপুরে ছিল না, উড়িষ্যা থেকে যারা এসেছেন কেবল তাদেরই সেটেলমেন্ট তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। অনেক টাইটেলও করণ দেখা যায়, ওটা কি? না,
তারা নয়। চিন্ময় দত্ত। এই কারণে কার আমার ওই দুই ব্যাপারটা আমার এটা তো তুমি ছিল। করণদের সামাজিক অবস্থান ওখানে হচ্ছে ব্রাহ্মণদের পরেই। আমাদের উপনয়ন হয় উড়িষ্যায়, যারা চলে এসেছেন তারা কাল করে উপনয়ন হয়। আমার কাকার হয়েছিল, সে বিয়ের সময় করে আবার ফেলে দিয়েছে, মেনটেন করার অনেক ঝামেলা। আমার পাশের বাড়ি, পরের বাড়িটা আমার ভাইয়ের বাড়ি, তার শ্বশুরমশাই উপর ব্যবহার করেন, মানে মেনটেন করেন আর কি। যাই হোক, যে শিক্ষক মশাইয়ের কথা বললাম বাংলার, পিনাকি নন্দন চৌধুরী, পদবী ছিল তার পিনাকি নন্দন দাস মহাপাত্র। আচ্ছা, জমিদারি পরিচালনায় যারা দক্ষতা দেখাতে পারেন তাদেরকে নবাব দরবার থেকে বা ঊর্ধ্বতন জমিদারদের পক্ষ থেকে চৌধুরী খেতাব দেওয়া হতো। হ্যাঁ, তখন চৌধুরী মানে হচ্ছে দক্ষ পরিচালক, আচ্ছা, যে জমিদারি ব্যবস্থা ভালো চালাতে পারত, প্রজারঞ্জনও করতো এবং জমিদারের খাজনা, রাজার খাজনাও বকেয়া রাখতো, যথারথ সূর্যাস্তের মধ্যেই দাখিল করতে পারত, সে হচ্ছে দক্ষ। ফলে চৌধুরী খেতাব পেয়েছিলেন ওরা। সেই চৌধুরী খেতাবটা ওরা পদবী হিসেবে অনেকে ব্যবহার করতেন, অনেকের নামের আগে চৌধুরী পিনাকি নন্দন দাস মহাপাত্র। আর উনি ওটা করতেন, কিন্তু যখন লিখতেন, সাহিত্য চর্চা করতেন, রাশিয়ায় গিয়েছেন সাহিত্য চর্চার জন্য, ভালো কবিতা লিখতেন, ভালো আর্টিকেল লিখতেন, উনি লিখতেন পিনাকি নন্দন চৌধুরী। যাক, এইটা আমি ওনার কথা। উনিও হচ্ছেন উড়িষ্যার করণ। আচ্ছা, এইটা পরিচয় হয়ে গেল আমার সঙ্গে। আচ্ছা, ফলে দুজনে একটা সম্পর্ক হলো, অধ্যাপক আর ছাত্র থেকেও একটা বন্ধুত্বের সম্পর্ক, দাদার সম্পর্ক, অভিভাবকের সম্পর্ক, জ্ঞাতির। তারপরে দেখা গেল আত্মীয়তার সূত্র আছে গ্রাম এলাকার থেকে, সেটা পরে হয়েছে। কিন্তু 1 বছরের বেশি আমি ওনার সান্নিধ্য পাইনি, কারণ তার পরের বছরই আভা মাইতি বলে একজন খেজুরি থানার কংগ্রেস নেত্রী ছিলেন, যার বাবা ছিলেন কংগ্রেসের বিখ্যাত নেতা, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত লোক। আভা মাইতি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, দিল্লির মন্ত্রী হয়েছিলেন এই মহিলা। মেদিনীপুর জেলা থেকে দিল্লির কোনো মহিলা মন্ত্রী হয়েছিলেন উনি একমাত্র, প্রথম শেষ। তাঁর বোধহয় একটু আঁতে লেগে গেল, বেলদা একটা কলেজ হয়ে গেল, আমি একটা কলেজ করতে পারলাম না। বাজকুল বলে যে জায়গাটা, বাজকুল থেকে, বাজকুলটা হচ্ছে 4টা রাস্তার মোড়। দক্ষিণে গেলে রসুলপুর নদী পার হয়ে কাঁথি, উত্তরে এলে হলদি নদী পার হয়ে তমলুক, পশ্চিমে গেলে ওই মুখ বেড়া হয়ে চলে এসছে একবারে কাঁথি আর বেলদা রাস্তা যে ললাট সেইটা, আর পূর্বে গেলে ওই রাস্তা সোজা খেজুরি হয়ে জনকা, রসুলপুর নদীর ঘাটে যায়, ওই জন্য রাস্তাটার নাম ললাট জনকা রোড। আচ্ছা, হ্যাঁ, এটা হেড়িয়াতে আছে। হেড়িয়ার 5 কিলোমিটার দক্ষিণে হচ্ছে, উত্তরে হচ্ছে বাজকুল। উনি বললেন তাহলে কাঁথির কাছে হয়ে যাচ্ছে, যদি আমি হেড়িয়ায় কলেজ তৈরি, কাঁথির খুব কাছে হয়ে যাচ্ছে, আর তাদের আপত্তি উঠতে পারে, খুব দরকার নেই, আমি বাজকুলেই কলেজ। বাজকুল থেকে তমলুক কলেজ, নিয়ারেস্ট কলেজ হচ্ছে তমলুক, অনেকখানি দূর, ওই জন্য বাজকুলে কলেজ করলেন। আমার এক কাকা কংগ্রেসী আন্দোলন করতেন, তখন লোক এজেন্ট ফিট হয়ে গেছে, ধরলো, আরে আপনার বাড়ির ছেলে বেলদায় পড়বে, আর আমরা এখানে কলেজে প্রথম বছরের সংকট হচ্ছে ছাত্রের, শিক্ষক পাওয়া যাবে, হ্যাঁ, ছাত্র পাবো কোথায়? আমরা তো গিনিপিগ বাড়ির ছেলেরা, বেলদা থেকে তুলে আমাকে এনে বাজকুলে ঢুকে দেওয়া হলো। ঠিক আছে, কিন্তু বাজকুলে চলে এলেও ওই স্যারের সঙ্গে আমার যোগাযোগ তার মৃত্যুদিন পর্যন্ত ছিল। স্যারের একটি মেয়ে, তখন পরে তার একটি মেয়ে ছিল, মেয়েটির সঙ্গে আমাদের ভাই বোনের সম্পর্ক। যখন অসুস্থ হলেন, আমি শেষেরটা বলে দিচ্ছি আগে সম্পর্কটা কী ছিল। পিনাকি নন্দন চৌধুরী শান্তিনিকেতনের বেলদা থেকে রিটায়ার করে উনি শান্তিনিকেতন চলে যান। তার মেয়ে বাংলা টিচারশিপ করে আসানসোলে স্কুলে শিক্ষকতা করে। ফোন করলো, দাদা বাবা খুব অসুস্থ। আমি কোথায়? না, তাকে এমনই অসুস্থ, আমরা দুর্গাপুরে ভর্তি করেছি। তুমি কোথায়? না, আমি দুর্গাপুরে। আর কে আছেন? আমি একলা আছি। আমি ছুটি নিয়ে ছুট, 2.5 দিন আমরা 2 ভাই বোন, স্যারের কথা মনে পড়লেন, চোখের জল রাখতে পারি না, ওই হাসপাতালের বারান্দায় বসেছিলাম। মারা গেছেন, কাঁধে করে পুড়িয়েছি। এইখানে একটা খেদের কথা বলি, শান্তিনিকেতনকে আমরা কি জানি, শিক্ষা, সংস্কৃতি, শিল্প চর্চার একটা পীঠস্থান। তাহলে আমি আশা করবো সেখানে যারা অধিবাসীরা বাস করে, যারা বহু লোক বাস করে গেছেন সেখানে, বহু অধ্যাপকই বাস করে গেছেন, কর্মকর্তারা চাকরি করতেন যারা শান্তিনিকেতনে, তারাও বাস করে গেছেন, শিক্ষিত লোক, কিন্তু চিন্তা ভাবনায় সবাই উন্নত হয়নি।
আমার জীবনে একটা বড় শিক্ষা বড় ধাক্কা পেয়েছি আমি শান্তিনিকেতনে। এটা হয়তো আপনাদের আলোচনার বাইরে হয়েছে, আমি এক লাইন উল্লেখ করছি, কেটে দেবেন আপনাদের প্রয়োজন। স্যারের পিনাকি বাবুর পুত্র সন্তান ছিল না, কন্যা ছিল, মারা গেছেন। হিন্দু মতে মুখাগ্নি করতে হবে, কে মুখাগ্নি করবে? ওখানকার বাবুরা ভাস দিলেন, ব্রাহ্মণরা ভাস দেয় বিধান অলঙ্ঘনীয়, তাহলে তার জামাই করবে অথবা ভাইয়ের ছেলেরা করবে। তার ভাইয়েরও ছেলে নাই, দুটিই মেয়ে। তার ভাই ছিলেন কি যেন পিনাকি নন্দন আর কি নন্দন, আমাদের কয়েকবার এই ছিলেন, পটাশপুর বিধানসভা কেন্দ্রের এমএলএ ছিলেন, একবার বামফ্রন্ট হলে মন্ত্রী হয়েছিলেন। আচ্ছা, সবাই কান্নাকাটি চলছে, তখন মুখাগ্নি হবে, ডেড বডি বাড়িতে, বৌদি কাঁদছে। আমি বৌদি আপনি আর কেঁদে কী করবেন, মারা গেছেন, আপনি শান্ত হন, মেয়েটা আছে। বলে মেয়েটার জন্যই কাঁদছি। আরে কেন? না কি বলছি তুমি নিজে গিয়ে শোনো, আমি শুনতে পাচ্ছি না। তাহলে কিরে কী হয়েছে? না দাদা, আমার অনেক দিনের ইচ্ছা মুখাগ্নি, যখন কোনোদিন তো ব্যবহার করতে হবে, এটা আমি করবো। আর করবে? তুই কি বলছো জানো না, ওরা বিধান দিয়ে দিয়েছে, মেয়ে মহিলা কন্যা কখনো মুখাগ্নি করতে পারবে না। মানে বলছে তাই তো চলছে, তুমি বাইরে যাও, চলছে, বৈঠক চলছে, একদম একমত হয়ে গেছে সবাই, বহু লোক জমায়েত হয়েছে। স্যার খুব জনপ্রিয় মানুষ ছিলেন, হ্যাঁ, শিক্ষা সংস্কৃতি চর্চা ছিল, অনুষ্ঠান করতেন শান্তিনিকেতনে, খুব বহু লোক, 50-60 জন মানে পুরুষ মানুষ জমায়েত হয়ে গেছে, এবং বয়স্ক আছেন তার মধ্যে অধিকাংশ লোক। কি বলছি বলেই দিয়েছে আমাকে মুখাগ্নি করতে দেবে না। তাই চলো, ওরা তোমাদের কে হয়, কতটা ঘনিষ্ঠতা সম্পর্ক তোমাদের? বলছে কেউ নয়, সবাই প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী, পরিচিত। দেখো আমি যদি কিছু বলে ফেলে রাগ করবে না, বলে আমি মুখাগ্নি করতে পারবো, যদি তুমি ব্যবস্থা করে দাও, যা বলবে আমি মানবো। আমার সারা জীবনে স্বপ্নটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমি গিয়ে আলোচনা শুরু করলাম, না না না, আমি কোথায় বিধানটা কোথা থেকে বের করেছেন? শাস্ত্র। আপনার মধ্যে ব্রাহ্মণ কে আছেন, সংস্কৃতজ্ঞ পণ্ডিত কে আছেন, আমাকে শাস্ত্রের নামটা বলুন, আমি লাইব্রেরি গিয়ে বই এনে দেখব কোথায় বিধান। আপনার শিক্ষা, আমি যুবক বয়স তখন, প্রচণ্ড ক্রোধ এসে গেছিল, আমি খুব রকচটা লোক, হ্যাঁ, প্রচণ্ড ক্রোধে, আমি কোথা থেকে আপনারা শিক্ষিত, আপনার কাছে আমি গ্রামের লোক, এখানে শিক্ষা করতে আছি। এই যার ডেড বডিটা, উনিও একটা জমিদার বাড়িতে ওখানে শিক্ষা নিতে এসেছিলেন। এই শিক্ষা, আপনারা শিক্ষিত হয়েছেন, এই শিক্ষা দেন। আপনারা যদি রাজি না হন, সবাই বাড়ি চলে যান। আমি আঙুল দিন, সবাই বাড়ি চলে যান, আমরা ভাই বোন ওই ডেড বডি নিয়ে চলে গিয়ে পুড়িয়ে আসবো। কার ক্ষমতা আছে আপনি বাধা দিন? যায়নি, বাধা দিতে পারেনি, নিয়ে গিয়ে পুড়িয়েছিলাম আমরা। তারা এখনো বলে, বড়দা তুমি যদি না থাকতে, আমি সারা জীবন একটা যন্ত্রণা দগ্ধ করে আমি আবার চিতাই উঠতাম। দেখে ছেড়ে দাও। এই পিনাকি বাবুকে আমি আমি ইমোশনাল লোক, সিনেমা দেখতে দেখতে কাঁদি। কোনো পুরানো বই হলে আমার বউ বলে সবাইকে, আরে দাঁড়া দাঁড়া, একটা গামছা দিয়েছি, দাঁড়া দাঁড়া, ও কাঁদবে, আমি খুব ইমোশনাল। আমি কি জানো, আমি মানে যেটা বলি বা দেখি শুনি, কেন কি আমি একাত্ম হয়ে যাই, ভয়ানক রকমের, আমি চলেই যাবো সেই। না আসলে ওই আরো বিশেষ করে ওই সময়কালটা অনেকটা এখনো তাজা মনে হয়, মানে আপনি ওইটাকে আবার তাজা করে রেখেছেন, ওই স্মৃতিটাকে তাজা করে রেখেছেন। এরপরে 12টা 12:30 বেজে গেলে আমি উঠে পালিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা বলবো, হ্যাঁ চলছে। আমি চলে এলাম ওখান থেকে, আমি চাকরি করতে আমার ওই যখন সেকেন্ড ইয়ারে মাঝামাঝি সময় হয়েছে, আমার বাবা মারা যান হঠাৎ করে। সংসার চলবে কী করে, যে সে অন্য গল্প আছে, অত ডিটেল করবো না। তখন কর্মচারীদের যে ইউনিয়ন ছিল, কলকাতার ইউনিয়ন, আমি গিয়েছিলাম, তারা আমাকে ডেকে, তুমি চাকরি করবে, দরখাস্ত করো, চাকরি আমরা করে দেবো। ওটা ফ্যামিলি ধ্বংস হয়েছে। আমি বড় ছেলে বাড়ি, পরে আমার 5 ভাই, তারপরে 2 বোন, মা আছে, ঠাকুমা আছে, কাকু ছিলেন, একসঙ্গে থাকা না থাকার মতো। হ্যাঁ, যাই হোক, যদি একসঙ্গেও থাকে, উপার্জনটা তো দরকার, বাবার বেতন বন্ধ হয়ে গেল, জমি ছিল, ভাগ চাষিরা চাষ করতো। সে আমি চাকরিটা পেয়ে যাই। কোথায় পেলাম? পুরুলিয়াতে, আদ্রার থেকে স্টেশনের কাছে রঘুনাথপুর বলে একটা জায়গা, সেখানে পোস্টিং হয়ে কলেজ বন্ধ হয়ে গেল।
আমি যখন চাকরি পাবো, আমার একটা মৌখিক ইন্টারভিউ, এত কম বয়স তো, 18 বছর সবে হয়েছে তখন, ডিস্ট্রিক্ট একজন আই অফিসার ইন্টারভিউ নিয়েছিলেন। দেখি 18 বছরের ছেলে কি চাকরি করবে। আমাকে বললো, কেন চলে এসছো, আর 1.5 বছর পড়াটা করে নাও, চাকরিতে ঢুকলে পড়াশোনা। আমি তাকে কথা দিলাম, আমি পড়াশোনা করবো। বলে তুমি ছাড়ো, চাকরি করলে, আমি জীবনে অনেক দেখলাম তো, চাকরি ঢুকে গেলে আর কেউ পড়াশোনা করে। তা এই কথাটা রক্ষার জন্য আমি প্রাইভেটে পরীক্ষা দেবো। প্রাইভেটে পরীক্ষা দেবো কী করে, যেখানে আমি পড়েছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে, চলে গিয়ে পড়ে গেছি পুরুলিয়া বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে। সিলেবাস আলাদা, কিছুই মেলে না। যাই হোক, যাদের সঙ্গে কলেজ টলেজ যেতাম তাদের সঙ্গে ধরে ধরে নোট ফোট নিয়ে পরীক্ষা দিয়ে দিলাম, গ্রাজুয়েট হয়ে গেলাম। যিনি নোট দিয়েছিলেন তার মধ্যে এক মহিলা ছিলেন, তিনি তার অন্যজনের মাধ্যমে তার কাছে আমি গিয়েছিলাম। বলে দিতে পারি তোর ভাই, যদি আগে দিদি বলতাম একজনকে, যদি ও MA পড়বে বলে তাহলে আমি গ্র্যাজুয়েশনের নোট দেবো, ওকে পাস করার সুযোগ দেবো। আমি বললাম, হ্যাঁ বলে দাও তুমি, আমি MA পড়বো। ফলে এই কথা রক্ষার জন্য আমি MA পড়তে গেলাম প্রাইভেটে, সব চাকরি করতে করতে গিয়ে দেখছি আমি সিলেবাস জানতাম না। সিলেবাস ফর্ম ফিল আপের সময় জানলাম যে আমাকে একটা স্পেশাল পেপার আছে, অপশনাল, বেছে নিতে হবে। কার কাছে জানবো? আমি স্যারের কথা মনে পড়ে গেল, স্যারকে চিঠি লিখলাম, পোস্ট কার্ড। স্যার বললেন, গ্রামের ছেলে তুমি, গ্রামের ছেলে আমি, ওইখানে দেখবে 7-8খানা পেপার আছে, তার মধ্যে সহজ আছে, কঠিন আছে, তুলনামূলক সাহিত্য আছে, বৈষ্ণব সাহিত্য আছে, আর কিছু লোকসাহিত্য আছে। লোকসাহিত্যটা নিয়ে নাও। লোকসাহিত্য কি আমি জানতামই না। আরে ওই পড়তে পড়তে তো চাকরি করতে চলে গেছি, কে জানে। স্যার আমাকে বুঝাতেন যে ছোটবেলায় গল্প শোনোনি, গান শোনোনি, নাচ গান দেখোনি, কেষ্টযাত্রা শোনোনি? আমরা হ্যাঁ স্যার শুনেছি। বলে এইগুলোই লোকসাহিত্য, এর মধ্যে বিভাজন আছে, তুমি সিলেক্ট করে দাও, ঠিক মেরে দাও, লোকসাহিত্য নেবে, তারপরে পড়তে শুরু করো, সমুদ্র পেয়ে যাবে। তুমি যেখানে জন্মেছো ওই চারদিকেই সব আছে, তোমাকে তাকিয়ে দেখতে হবে। পিছন দিকে তাকাও, সামনে দিকে এগোচ্ছে, পিছনে যে জায়গাটা ছেড়ে যাচ্ছ তুমি সেইটাই ছাড়বে না, দেখো ওইখানে সংস্কৃতি আছে। আমি লোক সংস্কৃতি ওই স্যারের কথাতেই নিয়ে নিয়েছিলাম। এইবারে হলো কি, মেদিনীপুর ফিরে এলাম, 71 সালের মাঝামাঝি মেদিনীপুর ফিরে এলাম। ফিরে এসে চাকরি করছি, মেদিনীপুরেই পোস্টিং। স্যার তখনও বেলদায় আছেন। যে বছরে যখনই বাংলা টিমকে নিয়ে এতে যেতেন, ফিল্ড ওয়ার্কে যেতেন, আমাকে জানাতেন, চিন্ময় যাবে? হ্যাঁ, আমি পা বাড়িয়ে বসে আছি। এরকম যেতাম গ্রামে গ্রামে, এই লোকের ছড়া শুনেছি, গ্রাম এলাকার গল্প শুনেছি, নানান রকমের এই ফিল্ড সার্ভে আমরা স্যারের সঙ্গে বসেই করেছি। সেই থেকেই এই লোক সংস্কৃতির দিকে আমার ট্রেন ছিল। আর লোক সংস্কৃতি আমি বিভিন্ন, ধরুন বাঁধনা পরব কেন হয়, কবে হয়, এই ধরনের যা কিছু, আকাশদ্বীপ দেয়া হয় কোনো কোনো জাতি, কেন আকাশ প্রদীপ দেয়, এইগুলো নিয়ে অনেক আর্টিকেল লিখেছি। সেই সময়ই ওনার সঙ্গে দেখা, নিশীথবাবুর সঙ্গে সব বসে আছি যে এই কাগজগুলোই লেখেন আপনি, আমার কাগজে কেন লিখছেন না, এই বলে আমি ওনার সঙ্গে যুক্ত হয়েছিলাম। এইবারে চিত্রেশ্বর দিয়ে আমি লেখা শুরু করলাম। চিত্রেশ্বর থেকে উঠে আসার পথেই, মানে বাস থেকে রানটুয়াতে উঠে আসার পথেই আরেকটা মন্দির, চোরেশ্বর, শিবের নাম চোরেশ্বর, এরকম অনেক কাহিনী। এইভাবে আমি লিখতে শুরু করি। প্রথম পর্বে লেখার মধ্যে অনেক ঘটনার সম্মুখীন। এটা আমার অনেকেই বলছে, এই কালকে এক ভদ্রমহিলা লিখেছেন যে চিন্ময় আপনাকে একটা অনুরোধ করব। আমি খালি লিখলাম, বলুন। না, আপনারা যে তত্ত্ববহুল পোস্টগুলো, এগুলোর বই করছেন না কেন? তাহলে আমরা বই সংগ্রহ করতে পারি। গাও করেন। আমার ভালো লাগে কি, যে কখনোই আমি চাকরি করতাম, রিটায়ার করার পরে হয় অন্যান্য রিটায়ার করা অবসরপ্রাপ্ত বয়স্ক মানুষদের সঙ্গে ভিড়ে এই চায়ের দোকানে আড্ডা মারতাম, আর ঠেক থাকতো, একটা বিধাননগর মাঠে গিয়ে বসতাম, পরিবারের চর্চা করতাম, পরচর্চা করতাম, আর চা খেতাম, অথবা ধর্মচর্চা নিয়ে পড়ে যেতাম, ঠাকুর মন্দিরে চলে যেতাম। এত নয়, আমি এইটার মধ্যে দেখলাম আমার জেলাটাকে আমি কতটুকু চেনেছিলাম। আমার ওই ইন্টিরিয়ার গ্রামে বাড়ি, কলেজ গিয়েছি, চাকরি করবার জন্য পাঁশকুড়া স্টেশন এসে পুরুলিয়া চলে যেতাম, পরে ফিরে এসে আমি আমার ওই বাড়ির থেকে মেদিনীপুর চলে আসতাম বাস ধরে বা পাঁশকুড়া ট্রেন ধরে। এই রাস্তাটুকু চিনি, শুধু রুটটুকু চিনি। পাশের গ্রামে, আমার পাশের গ্রাম কি, পাশের গ্রাম বললে পানীয় জল ছিল না আমাদের। পাশের গ্রামে একটা পুকুর নির্দিষ্ট করা ছিল, কেউ কখনো তাতে
পানীয় জলের কলসি ডুবিয়ে আনা ছাড়া জলে হাত দেবে না। আচ্ছা। এইরকম গ্রাম ছিল, এত ইন্টিরিয়ারের গ্রাম। হুম হুম। তা এইগুলো ছাড়া আমার আর কোথা থেকে কোথায় গেলাম আমি আবার গুলিয়ে ফেলি, খুব দ্রুত গুলিয়ে। চোরেশ্বরের থেকে আপনি মানে কথাটা আস্তে আস্তে ওদিকে গেলেন। আচ্ছা ঠিক গেলাম। না, প্রথম দিককার ঘটনাগুলো বলছিলেন। না, এই ট্র্যাকটা ধরে এই দু একটা গ্রাম ছাড়া ছোটটা জানা। হ্যাঁ, গ্রামের অন্য গ্রাম তো আমি জানি না। আমার মাসির বাড়ি, ফুসির বাড়ি বা আমার বাড়িটা জানি, হুম হুম। আর কোথাও যাই না। কে যায়? এবং এটা অধিকাংশ মানুষেরই অধিকাংশ একই মানুষের জীবনের এই। হুম। আমি যে মন্দির সার্ভে করতে গেলাম, প্রথম ওই মন্দির সার্ভে করতে কৃষ্ণ শতপথী কবির ভগ্নিপতির সঙ্গে আমার আলাপ হয়ে গেল। স্থানীয় পণ্ডা যারা আছে তীর্থ ধরছে, হুম হুম। ওই এত লোকজন হচ্ছিল তখনই। হুম হুম। তারপরে এখন শুনলাম যে 2জন ব্রাহ্মণ হয়ে গেছে ওই রেষারেষি ব্রাহ্মণদের মধ্যে। তখন ঠিক হয়ে গেল যে যার একটা দিক ধরবে। ওই চিত্তেশ্বর মন্দিরেরই পশ্চিমের দরজাটা একটা পুরোহিত ধরবে, পূর্বের দরজা পশ্চিমের নয়, দক্ষিণের দরজাটা একজন ধরবে। আচ্ছা, হ্যাঁ, বাংলার একজন মানে তীর্থযাত্রী বেশি বেশি হচ্ছে। হয়ে গেছে। এইভাবে ওদের সঙ্গে সেই যারা পুরোহিতরা আছেন তাদের সঙ্গে আলাপ হলো, ফোন নাম্বার দিল, গল্প হলো। আমিও খালি মুখেই বললাম যে দেখুন আপনাদের এই মন্দিরের বিবরণ যা যা শুনবো আমি আজ এখানে বড় করে লিখে কাগজে ছাপা হবে, আপনি চাইলে কাগজে আমি পাঠাবার চেষ্টা করব। ফিরে এসে ওদের সঙ্গে কথা হলো যে লেখা দেবো আমি, আমার সঙ্গে একটা শর্ত আছে। বলছে কি বলুন? বলছে দেখুন আমি শ্রম, সময়, অর্থ এগুলো ব্যয় করে যাব, আপনি আমাকে পয়সা দেবেন না, আমি পয়সা চাইবও না, আমাকে 10খানা কাগজের কপি দিতে হবে। হেসে হস্তি 10খানা কাগজ দিয়ে দেবো, কী হবে? ওর আমাদের কত ছাপা, কী করবেন আপনি 10খানা নিয়ে? আমি একটা দুটো আমি রাখবো, কেউ এলে দেখাবো, আর বাকি 6-7খানা অন্তত আমি যেখানের মন্দির হুম হুম। সেই তারা গ্রামে পাঠিয়ে দেবো, তারা খুশি হবে। আপনার লাভ হবে যে আপনি আপনার ছাপা কাগজটা ওই ইন্টিরিয়ার গ্রামে পৌঁছে দিতে অবগতি হলো, প্রচারিত হলো ওখানে। ওদের এখন উপকার হয়েছে, বিজ্ঞাপন পায় স্কুল টুলগুলো, যে সেটা অন্য ইস্যু।